আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নির্বাচনী ইশতেহার ঘোষণা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এনসিপি, জামাতে ইসলামী এবং বিএনপি বড় এই তিনটি দলই কিন্তু এরই মধ্যে যার যার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এবং এই নির্বাচনী ইশতেহারে সবাই ভালো ভালো কথাই বলেছেন। আপনি কোনো একটা নির্বাচনী ইশতেহার যদি হাতে নেন, যদি পড়ে দেখেন, আপনার কাছে সবই মনে হবে যে চমৎকার, এবং এগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে দেশের তো কোনো দুঃখ থাকার কথা না। আপনি যদি পুরনো এই রাজনৈতিক দলটি পুরনো আগের 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর আগের যে নির্বাচনী ইশতেহারগুলো, 40 বছর ধরেন আপনি যে নির্বাচনী ইশতেহারগুলো আছে, সেগুলো যদি সংগ্রহ করে পড়তে পারেন, আপনি দেখবেন যে এগুলো সব বাস্তবায়ন হলে এই দেশটা একটা সোনার দেশে পরিণত হতো। হয়েছে কি? হয়নি তো। প্রতিবার যা হয়েছে আগের বারের চেয়ে পরে আরো খারাপ হয়েছে। ইশতেহারে কিন্তু সুন্দর সুন্দর কথার পরিমাণ বেড়েছে, কিন্তু বাস্তবতা, মানুষের ভোগান্তি, মানুষের জীবনযাত্রা, এগুলো আগের চেয়ে পরের বছর আরো খারাপ হয়েছে। আমরা এটাই দেখে আসছি। এমনকি আমরা এটাও দেখছি যে এই যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেলাম, কার পরে পেলাম? শেখ হাসিনা সরকারের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার পেলাম। শেখ হাসিনা সরকারকে আমরা বলেছি যে এটা একটা স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার, দুর্নীতি মানে মহোৎসব চলতো এই সরকারের আমলে। দুর্নীতিবাজদের সরকার প্রধান কিছুই বলতেন না। সরকার প্রধানের যে পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক হয়ে যেত। এই যে কথাগুলো আমরা বলেছি, বলার পর তাকে আমরা তাড়িয়েছি বলবো। সেই সরকারের পতন ঘটেছে গণ অভ্যুত্থানের মুখে, গণবিক্ষোভের মুখে। কিন্তু তারপর আমরা যাদেরকে পেলাম তাদেরকে তো আমরাই বসিয়েছি, এই আন্দোলনের লোকেরাই বসিয়েছে, বড় মুখ করে বসিয়েছি, এবং শীর্ষ পদে বসিয়েছেন যাকে তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তিকে বসিয়েছেন। আমরা ভেবেছি উনি হবেন একদম চমৎকার একজন মানুষ, নির্লোভ একজন মানুষ, এবং ওনার কাছে কোনো স্বজন প্রীতি থাকবে না। উনি দেশটাকে একদম স্বর্ণের একটা মানে কি বলবো, সোনার দেশে পরিণত করবেন। আমরা তো ভেবেছি, প্রত্যাশা করেছি, আমরা ভেবেছি যে উনি দেশটাকে সংস্কার করবেন। যে সংস্কার করবেন সেই সংস্কারগুলো ওনার সরকারের মধ্যে প্রয়োগ করে দেখাবেন যে দেখেন সংস্কার হলে কি হয়। কোনো পরিবর্তন দেখেছি আমরা? আমরা দেখেছি এই সরকার আগের সরকারের মতোই চলছে। আগের সরকার যেমন নিজের দলের লোকগুলোর যে সমস্ত মামলা মোকদ্দমা উঠিয়ে নিতেন, শেখ হাসিনা ওনার মামলাগুলি উঠিয়ে নিয়েছিলেন প্রথমবার ক্ষমতায় এসেই। ইউনূস সাহেব তাই করেছেন। এই মামলাগুলো উনি আগে বলতেন, যখন শেখ হাসিনা ওনার বিরুদ্ধে মামলাগুলি করতেন, উনি বলতেন যে উনি একটা মানে কারো প্রতিহিংসার শিকার, এই মামলাগুলো সাজানো মামলা উনি বলতেন, দাবি করতেন। তো উনি যখন দায়িত্বে এলেন ওই মামলাগুলো ওইভাবে চলতে দিতেন। বিচারকই বলতো যে এগুলি সাজানো মামলা, উনি সেই পর্যন্ত অপেক্ষা করেননি। তার আগে সবগুলো মামলা উনি নির্বাহী আদেশে তুলে নিয়েছেন। পার্থক্যটা কি থাকলো আমাদের? এরই মধ্যে, যেহেতু আমি কথা থেকে অন্যদিকে চলে যাচ্ছিলাম, আমার মূল প্রসঙ্গে আসি। এরই মধ্যে আজকে আমরা দেখলাম যে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এই ইশতেহার নিয়ে সমালোচনার ক্ষমতা আমার নাই, আমার মনে হয় আপনাদেরও নাই। আমি দুদিন আগে জামাতে ইসলামের ইশতেহার দেখেছি, সেটা নিয়েও আমি সমালোচনা করতে চাই না, কারণ সমালোচনা করতে পারবেন না। খুব ভালো ভালো কথা, মিষ্টি মিষ্টি কথা এখানে আছে। বাস্তবে কি এতটা মিষ্টি আমরা পাবো? কি পাবো না পাবো এটা অভিজ্ঞতা বলে, এবং আগামীতে আমরা দেখতে চাই। কাজেই যেগুলো সুন্দর সুন্দর কথা আছে এগুলো নিয়ে আর আলোচনা না যায়। অনেক ভালো ভালো কথা সেখানে আছে, আপনারা দেখে নেবেন, কালকে পত্রিকায় সব পাবেন। আমি খালি একটা প্রসঙ্গ তুলব, সেটা হলো এই জুলাই সনদ। এই জুলাই সনদ পাশ করার কথা বলা হয়েছে, কিন্তু বিএনপি তাদের এই ইশতেহার করতে গিয়ে তারা কিন্তু বেশ কয়েকটা সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে, প্রায় 35টা সুনির্দিষ্ট অঙ্গীকার তারা কিন্তু করেছে। এবং সেই অঙ্গীকারে যাগুলি আছে সেগুলি সব কি জুলাই সনদকে অনুসরণ করে? সব কি জুলাই সনদের সঙ্গে সঙ্গতিপূর্ণ? না না, তা না। দেখেন কতগুলি কথা তারা বলেছে, খুব ইন্টারেস্টিং কথা, যে
প্রস্তাবনা যেটা বলা হয়েছে আমি আপনাদের পড়ে শোনাই যে বিগত 17 অক্টোবর 2025 তারিখে স্বাক্ষরিত জাতীয় জুলাই সনদ এবং বিএনপির 31 দফার ভিত্তিতে এই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মানে ওনারা যে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবেন সেটা কিন্তু কেবল জুলাই সনদের উপর ভিত্তি করে হবে না, বিএনপির যে নিজস্ব 31 দফা আছে তারও ভূমিকা এখানে থাকবে। দুটো মিলে তারা সংস্কার করবেন। আমি কিন্তু সেই শুরু থেকে যখন এই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হচ্ছে, জুলাই সনদ আলোচনা হচ্ছে, তখন থেকে কিন্তু আমি বলে আসছিলাম ভাই আপনারা জুলাই সনদ করছেন করেন, সমস্যা নাই। বিএনপি তো আপনাদের উপরে 3 বছর আগের থেকে 31 দফা রাষ্ট্র সংস্কারের জন্য তারা 31 দফা দিয়েছিল, আরও 3 বছর আগের থেকে, এবং তারাও তো গবেষণা করে দিয়েছিল। তো তারা কেন তাদের ওই 31 দফাকে বাতিল করে দিয়ে এই কতিপয় এনজিও এবং ভাড়াটে বুদ্ধিজীবীদের তৈরিকৃত জুলাই সনদ বাস্তবায়ন করতে যাবে? কেন যাবে? আমি এটাও বলেছিলাম যে দুটোকে তারা নিয়ে একসঙ্গে, যদি বিএনপি ক্ষমতায় আসে তারা এই দুটোকে নিয়ে একসঙ্গে বসবে। এর মধ্যে জুলাই সনদের যে যে ধারাগুলো 31 দফার সঙ্গে মিলবে তারা সেগুলো অবশ্যই রাখবে, এবং যদি জুলাই সনদে কিছু তারা ভালো পায় সেগুলি হয়তো রাখতেও পারে, কিন্তু মূল ভিত্তিটা হবে 31 দফা। এবং আমি একটা রাজনৈতিক দলের কার্যক্রম হিসাবে, আমি নিজে ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি কিন্তু পলিটিক্যাল পার্টির এই যে কার্যক্রম এটাকে সমর্থন করি। কারণ তারা তো সারা দেশের মানুষের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে আসবে, সারা দেশের মানুষ তাদেরকে ক্ষমতা দেবে এটা করার জন্য। তো তারা এই ক্ষমতা পেয়ে কেন আলী রিয়াজের সংস্কার করা কার্যক্রম বাস্তবায়ন করতে যাবে? কেন যাবে? আলী রিয়াজ কারো ম্যান্ডেট নিয়ে আসছে? আলী রিয়াজ তো ভাই আমেরিকান নাগরিক, একজন আমেরিকান নাগরিকের তৈরি করে দেওয়া সেই জিনিসটা হুবহু তোতা পাখির মতো আগামী সরকার কেন মানবে? যদি বিএনপি যায়, বিএনপি আসতে তাদের ইশতেহারে কিন্তু কতগুলি বিষয় বলেছে, যেমন সংবিধানে কিন্তু জুলাই সনদে যা নাই তাও তারা স্থাপন করবে। যেমন বলেছে তারা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটাকে তারা পুনঃস্থাপন করবে। এটা কিন্তু জুলাই সনদে নাই। এটা বিএনপি যদি ক্ষমতায় যায় তারা সংবিধান সংস্কার করে এটাকে পুনঃস্থাপন তারা করতে চাইবে। আরো দেখেন আরো কতগুলি বিষয় আছে, যেমন ধরা যাক এই যে 31 দফা তারা নিজেরা কিন্তু বলেছে যে একটা পদ তারা নতুন বানাবে, যেটা জুলাই সনদে নাই। সেটা কি? তারা একটা উপরাষ্ট্রপতি পদ বানাবে, রাষ্ট্রপতির সঙ্গে একজন আপনার উপরাষ্ট্রপতি থাকবে। তো এইটা কিন্তু জুলাই সনদে নাই, তো সনদের বাইরে যেও তারা এটা করবে। আবার ধরুন জুলাই সনদে বলা হয়েছে যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সঙ্গে দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। আজকে বিএনপি জানিয়েছে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান পদেও থাকতে পারবেন। আবার আরেকটা জায়গায় বলি আপনারা, যেমন ধরেন আপনার উচ্চকক্ষ, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল, উচ্চকক্ষে কিন্তু ওখানে বলা হয়েছিল, এবং একটা উচ্চকক্ষ হবে যেটা আমাদের এখানে কখনোই আগে ছিল না, নতুন একটা উচ্চকক্ষ তারা তৈরি করবে, এবং উচ্চকক্ষে 100 সদস্য থাকবে। এই 100 সদস্য নির্বাচিত হবে কিভাবে? তাদেরকে নির্বাচিত করা হবে যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে। কিভাবে করবে? তারা সারা দেশে যত শতাংশ ভোট পেয়েছে, মোট ভোটের যে ভোট, প্রদত্ত ভোট যেটা, সেই ভোটে তারা যত শতাংশ পেয়েছে ঠিক তত শতাংশ, ততজন তারা সদস্য এখানে মনোনীত করবে, এবং এই মনোনীত সদস্যরাই উচ্চকক্ষের মেম্বার হবে। তারপর উচ্চকক্ষের কার্যক্রম নিয়ে নানা রকম কথাবার্তা আছে, সে আলোচনা যাচ্ছি না। বিএনপির প্রস্তাব কি ছিল? বিএনপি তখনই বলেছিল যে আমরা সারা দেশের যে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আমরা উচ্চকক্ষ মনোনয়ন দিতে চাই না। আমরা বলতে চাই যে নিম্নকক্ষে যে দল যত আসন পাবে তার আনুপাতিক হারে উচ্চকক্ষ হবে। যে দল 3টা আসন পাবে তারা একজন সদস্যকে উচ্চকক্ষে নিয়োগ দিবে, এইভাবে। তো এটা কিন্তু ওখানে আছে, কিন্তু তারা যখন নাকি এই প্রস্তাবটা আসে তখন আপনার এই ঐক্যমত্য কমিশন বলেছিল না, এটা পিয়ার পদ্ধতিতে হবে। জামাতেরও প্রস্তাব ছিল পিয়ার পদ্ধতিতে হবে। তখন কিন্তু বিএনপি এই প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে। ইন্টারেস্টিং হলো আমাদের এই গণভোটে যে প্রশ্নটা করা হয়েছে,
গণভোটের প্রশ্নে আপনি দেখবেন যে খ প্রশ্ন যেটা আছে, খ প্রশ্নটা কি আছে আমি আপনাদের আবার একটু পড়ে শোনাই। খতে বলা হয়েছে যে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ হবে, তারপরে যা কিছু করা হবে। তাহলে গণভোটে যদি আপনি হ্যাঁ দেন, তাহলে কিন্তু আপনি 100 জন সদস্যকে যে নিয়োগ করবেন সেটা পিয়ার পদ্ধতিতে নিয়োগ করবেন, এই কথা স্বীকার করছেন। কিন্তু বিএনপি বলছে তারা পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষে নিয়োগ দেবে না। আজকেও তারা সেই কথাই বললো, এটা আগেও বলেছে, আজকেও বলল। আজকেও তারা এই ইশতেহার ঘোষণার সময় তারা একই কথা বলল। তাহলে ধরেন কথার কথা, যদি বিএনপি জিতে যায় এবং হা ভোটও জিতে যায়, তাহলে বিএনপির জন্য কি করণীয়? কারণ হা ভোটে তো বলা হয়েছে যে 100 জনের অনুপাতে, এটা হলো আনুপাতিক ভোটের হারে নিয়োগ করা হবে, এবং তাদের ইশতেহারে বলেছে তারা 100 জনকে নিয়োগ দেবে নিম্নকক্ষের আনুপাতিক হারে। তাহলে যদি হা ভোট জিতে যায়, তাহলে আপনি বলবেন যে জনগণ তো বলেছে যে এই 100 জনকে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে দিতে হবে। আবার বিএনপি তখন কি বলবে? যে বিএনপি বলবে আমরা তো এই ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে গেছি, আমাদের যে ভোট দিয়েছে জনগণ, আমি তাদেরকে ম্যান্ডেট দিয়েছিলাম যে আমরা এটা নিম্নকক্ষের অনুপাতে হারে করব, আমরা পিয়ার পদ্ধতিতে করব না। তারা তো ওখানেও রাজি হয়েছে। তাহলে কোন রাজিকে আপনি গুরুত্ব দিবেন? হা ভোটের রাজিকে নাকি বিএনপির এই ইশতেহারের প্রেক্ষিতে যে ভোটে জিতে আসা সেটা কি? কোনটাকে দিবেন ভাই? এই জটিলতা তৈরি করা হয়েছে। এবং আমি মনে করি রাজনৈতিক স্ট্যান্ড হিসেবে, পলিটিক্যাল স্ট্যান্ড হিসেবে বিএনপি ঠিক জায়গায় আছে। বিএনপি তারা যা যা করতে চায় তারা সেগুলি নিয়ে ওখানে গিয়েছে, তারা জনগণের কাছে গেছে। এখন যদি জনগণ এগুলিকে পছন্দ না করে, জনগণ প্রত্যাখ্যান করবে, কোনো সমস্যা নাই। কিন্তু জনগণ যদি এটা প্রত্যাখ্যান না করে, তাহলে বিএনপি জনগণের এই ম্যান্ডেটটাকে বাস্তবায়ন করবে। তো হা ভোটে, রেফারেন্ডামে, মানে গণভোটে কি এলো কি না এলো কিসে যায় আসে যায়? তাহলে যদি না যায় আসে, তাহলে এই অতিরিক্ত ব্যয়টা কেন? তাহলে এই গণভোটের জন্য এত টাকা খরচ কেন? তাহলে এই গণভোটের জন্য হার পক্ষে প্রচার করতে যে দেশের সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীকে দণ্ডনীয় অপরাধের মধ্যে ঢুকিয়ে দেওয়া কেন? যে কাজটা ডক্টর আলী রিয়াজ করেছেন, সকলকে একটা দণ্ডনীয় অপরাধের মধ্যে ঢুকিয়ে দিই। কারণ আইনে আছে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী তারা কোনো নির্বাচনের কোনো পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু উনি গণভোটে হার পক্ষে সবাইকে প্রচারণা চালাতে বাধ্য করেছেন। কেন? এই সমস্ত প্রশ্নের জবাব আমরা আশা করব যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা স্মরণে রাখবেন যে তারা কি জবাব দেবেন। যদি বিএনপি নির্বাচিত হয়ে আসেন, আমি বিএনপি নেতৃবৃন্দকে বলবো, রিকোয়েস্ট করব, এই আলী রিয়াজ সহ যারা যারা দণ্ডনীয় অপরাধ করেছে, প্রত্যেকটা ডিসি তারা দণ্ডনীয় অপরাধ করেছে, তারা আরপিও দেখে নাই, আরপিওতে কি লেখা আছে? তারপরে তো নির্বাচন কমিশন নিজেও বলেছে করতে পারবেন না। এই লোকগুলো তো রিটার্নিং অফিসার হবে, এই লোকগুলি তো নির্বাচনটাকে পরিচালনা করবে, তারা তো নির্বাচন পরিচালনার অযোগ্য। কারণ আরপিওতে সুস্পষ্টভাবে লেখা থাকা সত্ত্বেও তারা হা ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। এই অযোগ্য লোক দিয়ে নির্বাচন পরিচালনা করানো হচ্ছে। আমি আশা করবো এদের তালিকা যেন বিএনপি করে রাখে, এবং নির্বাচিত হওয়ার পর এদের প্রত্যেককে বিচারের সম্মুখীন করতে হবে। আপনি একটা মানে অন্যায় আবদারের জন্য আপনার নিজস্ব দায়িত্বকে ভুলে যাবেন এবং সেটাকে আপনি অন্যায়ভাবে করবেন, দণ্ডনীয় অপরাধ করে যাবেন, আর আপনাকে কেউ কিছু বলবে না। যদি এটা হয়, এটা যদি উদাহরণ হিসেবে তৈরি করা হয়, তাহলে এই দেশে নিয়মকানুন বলতে আর কিছু থাকবে না। প্রিয় দর্শক, আমাদের এই যে উপলব্ধির কথা আমি বললাম, আমি আশা করব এগুলি সবাই বিবেচনা রাখবেন। আমি বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি সকল রাজনৈতিক দলের যে ইশতেহার সেগুলিকে স্বাগত জানাই, এবং আমরা চাই যে জনগণ ভোট দেওয়ার পরে এই ইশতেহার দেখে 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 তাদের প্রতিশ্রুতি দেখে দেখে মিলিয়ে নেবেন তারা কে কি বলেছিল, কে কি করছে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।